মাইরা বোধহয় একটু শান্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ডান হাতে টান মেরে মাইরার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। সময় যত পেরোয় ইরফান তত মাইরাতে মতো হয়। মাইরা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, শিশরাজ। এলোমেলো ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ায়, মাই বাট ফ্লাওয়ার। মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মাইরার কানের পিঠে চুমু এঁকে মাতাল কণ্ঠে বলে ওঠে, জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোষ নাই। মাইরার চোখ বুঝে নেয়। ইরফান আরও খানিক এলোমেলো হলো। মাইরাকে এলোমেলো করতে ব্যস্ত হলো। আজ ইরফান মাইরার সাথে সাথে প্রকৃতিও যেন হঠাৎই এলোমেলো হলো। দমকা হাওয়া ছড়িয়ে পড়ল প্রকৃতি জুড়ে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। ইরফানের সেসব খেয়াল নেই। এতদিনে একটু একটু করে জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা তার বাটফ্লাওয়ারকে মাখাতে ভীষণই ব্যস্ত সে। চোখের উপর আলো এসে পড়ায় মাইরা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের উপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারো সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মাইরা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের উপর পা তুলে কোলের উপর ল্যাপটপ রেখেছে আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মাইরা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জা মাখা চোখ জোড়া নামিয়ে নেয়। সে আগে ইরফানকে দেখেছিল। সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতিপূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উম্মত ইরফানকে গতরাতে দেখেছে। গতরাতে প্রায় সারা রাত ঝিরঝিরি বৃষ্টি হয়েছে। তার উপর ইরফান দোলনার উপরে ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস, সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মাইরা কতবার যে বলেছিল ঘরে আসতে। ইরফান শুনছিল কিনা, শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়। শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মাইরা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান দুটো মানুষকে মেলাতে মাইরা হিমশিম খায়। চোখ বুঝে বিড়বিড় করে, মিথ্যাবাদী লোক একটা। জেন্টেলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে চেয়ে বলে, কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মাইরা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়লে সাথে সাথে চোখ মুখ খুঁজে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান বুড়ো কুঁচকে বলে ওঠে, উঠে এসো। মাইরা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সে ইরফানের সামনেই পড়বে না। মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মাইরা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, অ্যাগেন স্টার্ট করছি। এক রাতেই এত এডিকেটেড হয়েছ যে সকল হতে না হতেই হাজব্যান্ডকে ইনসিক্রেটলি ডাকছো। ভেরি গুড। মাইরা দ্রুত মুখ উপরে চাদর সরিয়ে চেঁচিয়ে বলে ওঠে, না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে রাখলো। মাইরা ডোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে। সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান বুড়ো কুঁচকে নিয়ে আছে মাইরার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট করো, নয়তো উইথাউট ড্রেসে আমার সামনে দাঁড়াতে হবে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের কোলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মাইরা লজ্জায় চোখ মুখ খিঁচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরে শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতেই ইরফান এগিয়ে গিয়ে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাইরাকে নামিয়ে দেয়। মাইরা দু হাতের চাদর খামচে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে রেখে মিনমিন করে বলে, আপনি যান প্লিজ। ইরফান মাইরার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে। অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মাইরা রেগে যায়। মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক, আদর করছেন আমায় তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদরই তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মাইরা থতমত খেয়ে যায়। মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতর হাত রেখে ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মাইরের পিছনে হাত দিয়ে টান দিয়ে চাদর সরে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। লজ্জা ডাকতে দ্রুত ইরফানকে দু হাতে জড়িয়ে ধরে।
ইরফান ডোক গেলে ধোয়াতে মাইরাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেঁষলে অ্যাগেন লজ্জা ভাঙানোর মিশনে নামবো। মাইরা বারবার শুকনো ডোক গেলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়, দু হাতে পরনের শার্ট টেনে ধরে, মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মাইরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। তার শার্ট বারবার কাঁধ থেকে বেয়ে পড়ে যাচ্ছে আর মাইরা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে, ভেরি লিটল গার্ল। মাইরা এখনও ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাইরা মাথা উঁচু করে থেমে থেমে বলে, এগোচ্ছেন কেন? ইরফান বুড়ো কুঁচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে, কাম। মাইরা চোখ বড় বড় করে বলে, জীবনেও লাগবে না, আপনি যান অসভ্য। ইরফান তবুও এগোয় মাইরার দিকে। মাইরা আর এক পা পিছন দিলে পা ভেদে ঠাস করে বাথটাবের ভিতর পড়ে যায়। বাথটাব ভর্তি পানি। মাইরার সারা শরীর জ্বলে উঠল। সাথে সাথে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মাইরা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা স্বচ্ছ জল করা মাইরাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজায়। মাইরা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে। পানির ভেতর থেকে ওঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মাইরাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মাইরা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে। ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মাইরার গলায় নাক ঘষে বিড়বিড় করে বলে, তুমি এত বিউটিফুল কেন, বাট ফলোয়ার? মাইরার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মাইরার পরনের শার্টের গুলো খুলতে শুরু করে। মাইরা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মাইরার দিকে তাকায়, মাইরাও তাকায় ইরফানের দিকে। এটুকু সময় ইরফানের চোখ দুটো কেমন লাল হয়ে দেখে মাইরা অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মাইরার দু চোখের পাতায় চুমু আঁকল। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মাইরার হাত ছড়িয়ে মাইরার শার্টের বোতামগুলো খুলে দেয়। দু হাতে মাইরাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, মাই বাট ফলোয়ার, আমি তোমাকে একটি মেডিসিনের দোকান কিনে এনে দেব। উই উইল রিকভার সুন। কথাটা বলে মাইরার ঠোঁটজোড় আঁকড়ে ধরে। মাইরা যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরের জ্বলনি, জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মাইরা এক পর্যায়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মাইরাকে টেনে জড়িয়ে ধরল, বহু কষ্টে উচ্চারণ করলে, ইটস ওকে, স্টপ করেছে। মাইরা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরার মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলো। ইরফান মাইরার আশা কারা পেয়ে দ্রুত মাইরাকে টেনে নেয় নিজের দিকে। মাইরার উন্মুক্ত কাঁধে কারো চুমুকে বিড়বিড় করে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মাইরাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মাইরাতে মত্ত হয়। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর এ গুড গার্ল, তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটা মাইরা তীব্র অনুভূতির জ্বরে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মাইরা ব্যথাতুর মুখে না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান, কাল, পাত্র সব বলে শুধু তার বাটফলোয়ারকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদগ্রীব হলো। শাওয়ার শেষে ইরফান মাইরাকে কোলে করে বেডে শুয়ে দেয়। মাইরা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলস বাটি নিয়ে মাইরার পাশে বসে মৃদুস্বরে ডাকে, বাট ফ্লাওয়ার। মাইরার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মাইরার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখে মাইরা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখসহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মাইরাকে অবলোকন করল। মাইরার পাশে শুয়ে মাইরাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মাইরাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। মাইরা একটু নড়েচড়ে ওঠে, চোখ মুখ কুঁচকায়। ইরফান মাইরার মুখে ছোট ছোট চুমু আঁকল, ঠোঁটের কোণে চুমু আঁকল। মাইরার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে বাইরের সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল।
মাইরাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবে মাইরাকে নিয়ে উঠে বসলো। মাইরা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মাইরার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদুস্বরে বলে, ফার্স্ট হা করো, মেডিসিন নিতে হবে। মাইরা তার দুর্বল শরীরটাকে নিয়ে মুচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মাইরাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথাটা বলে মাইরের মুখের সামনে নুডলস ধরে। মাইরের শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পড়ে জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বাঁ হাত মাইরার কপালে ঠেকিয়ে তার কাঁধে মাইরের মাথা ঠেকিয়ে রাখে। মাইরা চোখ বুজে রেখেছে, গালের এক পাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মাইরার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বাটফলোয়ার। মাইরা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করা চোখের কোণের পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হলো। বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে দুহাতে মাইরাকে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, কি খেতে চাও, এনে দিচ্ছি আমি। মাইরা ছোট করে বলে, কিছু না। খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মাইরা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান পুরো কুঁচকে বলে, মা হতে চাও? মাইরা ইরফানের ঘোরানো প্রশ্ন না বোঝায় ঠাস করে বলে ফেলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মাইরা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মাইরার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর এ ভেরি লিটল গার্ল। মাইরার এত লজ্জা লাগছে। ইরফান মাইরাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বাটফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই অ্যাম ইমপ্রেসড। মাইরার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বাঁ হাতে কুশনটি কেস ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মাইরা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে, অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মাইরে উঠে বসে, সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামল না, কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবু বেশ কয়েকটা জাল জাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মাইরার দিকে এগিয়ে গেলে দেখলো মাইরা ঘুমিয়েছে আবারও। সে বুঝলো মাইরার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মাইরার পাশে বসে মৃদুস্বরে ডেকে মাইরাকে জাগায়। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাইরার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দুহাতে মাইরাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বাটফ্লাওয়ার। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাতে ইরফানের পিঠে রাখে। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মাইরাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কষ্ট করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মাইরাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মাইরা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টো কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মাইরাকে আবারও শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও, এমনিতেই সারা রাত ঘুমাতে দাও নেই। মাইরা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে, বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মাইরার গলা চেক করলে দেখলো মাইরাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মাইরার কপাল চেক করলে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না, মাইরার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমের দিকে শাওয়ার নেয়। বেরিয়ে এসে যখন নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টে থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিসে যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মাইরার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মাইরার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নওয়াজ খাচ্ছিল।
ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলে রুমানেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমানেওয়াজ মাইরার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমানেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাবারের মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে, মাইরার জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলে, মাইরা আম্মুকে আবার মেরেছ নাকি? জ্বর বাঁধল কীভাবে? ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস কজড দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথা খুব খুব করে কেসে ওঠে, চোখ বড় বড় করে বলে, মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয় এটা ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান বুড়ুকুসকে বলে, জানো, তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেস। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করে, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপ জলের মতো। এসব মানা যায় না। রুমানেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখলো, এরপর স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল টদল হয়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালে স্বামীর পানে, রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে। মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারাহার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাহাকে দেখতেই পারেনি, আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না, ফারাহার কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচী টপকানোর বুদ্ধি আটকালো। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুধু প্রাচীর টপকে ফারাহাদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারাহাত থাকে দোতলায়, বেলকনির উপরের অংশটা ফাঁকা। শুধু বেশ কসরত করে বেলকনিতেও পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় হলো ফারাহার ঘরে ফারাহার সব কাজিনদের নিয়ে বসেছে। শুধু অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারাহার নাম্বারে একটা মেসেজ দেয়, পাখি একটু বেলকনিতে আসে তো। ফারাহার পাশেই ফোন ছিল। টুং করে মেসেজ বাজলে ফারাহা ফোন চেক করে। শুধুর মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এজন্য বলেছে। ফারাহার বাঁ হাতে মেহেদি দেয়া, ডান হাত দিত এখন। ভাবলে শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে বেলকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাহাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারাহার ঠোঁট জোরে আঁকড়ে ধরে। ফারাহা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে। হাত থেকে ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাহকে ছেড়ে দেয়। ফারাহা ছাড়া পেয়ে সামনে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনটা এগিয়ে আসার আগে শুদ্ধ দ্রুত বেলকনি দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাহকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারাহা স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারাহা কাজিনদের দরজা ধাক্কিয়ে পড়ে, এই ফারাহা, কি হয়েছে, ঠিক আছিস? ফারাহা বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই? ফারাহা বিরক্ত কণ্ঠে বলে, যা তোরা। ফারাহার কাজিনরা আর কিছুই বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারাহা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহা দরজা খুলে ঘরের ভেতর গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না।
শুদ্ধ দরজা ধাক্কা দেয়। ফারাহা দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতর গিয়ে আগে ফারাহার ঘরের দরজা আটকে দেয়। এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারাহা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাহাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারাহা মুচড়ামুচড়ি করে, এই লোকটা জীবনেও শুধরাবে না। শুদ্ধ ফারাহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি। ফারাহা বোধহয় একটু শান্ত হলো। সূর্য সত্যই স্বস্তির নিঃশ্বাস পেল। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেও ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে। এর উপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মাইরা, শুদ্ধ, এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মাইরা ইরফানদের কাজিনদের সাথে ছিল। সে মূলত ভেবেছে ইরফানদের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল, এটা মাইরা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মাইরার মনে হচ্ছে তার কাজিনদের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপারে মাইরার মন খারাপ, মিলে আসেনি এখানে। তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় 10টা 30। মাইরারা সবাই ছাদে বসে আছে। সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইরা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সব। মাইরা বলেছে যে সবার শেষে দিবে। মাইরার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইতে পারত? মাইরা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান বুড়ো কুচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হলো। মাইরা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দেব, আপনি যান। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মিশকে ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই, আজও আমাদের সাথে থাকুক, মেহেদি পড়বে, আরও মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মাইরের সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে। হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও। যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়? মাইরা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসতেই মাইরা দৌড় দিতে নেয়। তার আগে ইরফান চট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা ছটফট করে বলে, আমি আপনার সাথেই থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মাইরার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মাইরাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মাইরা খুলতে না পারে। মাইরা ঢোক গেলে আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখল। এরপর শার্টের বোতামগুলো খুলে মাইরার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মাইরা মাথা নিচু রেখে চোখ উঠিয়ে দেখল। ইরফান তার বডিতে আঙুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মাইরা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জলজল করছে। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মাইরার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মাইরার কান্না পায়। ইনায়ার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি। পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি। আজকেও ঘরে আটকে রাখলো। মাইরার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাইরা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে।